বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 10। ফজরের স্নিগ্ধ আজান চারিদিকের নিস্তব্ধতা ভেঙে এক পবিত্র আবেশ ছড়িয়ে দিচ্ছে। সেই সুরের বাঁধনের ঘুম ভাঙল। প্রতিদিনের মতোই আজও সে দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। এটা নতুন কিছু নয়। বাঁধন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করে, এক ওয়াক্তও মিস দেয় না। মাথায় সাদা একটা টুপি পরে সে যখন সদর দরজায় পৌঁছালো, দেখলো আহসান রহমান পাঞ্জাবি পরে আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আহসান রহমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, আর বাঁধন ফেরার পর থেকে তিনি সবসময় ছেলের অপেক্ষায় থাকেন যাতে একসাথে যাওয়া যায়। বাঁধন কোনো কথা না বলে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। আহসান রহমান নিঃশব্দে তার পাশে পা মেলালেন। মসজিদের দিকে যাওয়ার পথে আহসান রহমান হঠাৎ খুব করুণ স্বরে বলে উঠলেন, আমি যদি কখনো মরে যাই তখনও কি আমার উপর এভাবে রেগে থাকবি? বাঁধনের চলার গতি এক মুহূর্তের জন্য থমকে গেল। কলেজের ভেতরে একটা মোচড় দিয়ে উঠলেও সে নিজের আবেগ প্রকাশ করলো না। বাবার দিকে না তাকিয়ে সে ঠান্ডা গলায় বলল, আল্লাহর অসীম ইবাদতের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে এসব অশুভ কথা আমি শুনতে চাইছি না। বলে সে পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। তারা ময়মনসিংহের ঐতিহ্যবাহী বড় মসজিদে এসে পৌঁছালো। নামাজ শেষ করে মুসল্লিরা যখন বাড়ির দিকে ফিরলে, বাঁধন তখন উল্টো পথ ধরল। আহসান রহমান অবাক হয়ে ডাক দিলেন, ওই দিকে কোথায় যাস? বাঁধন না থেমে কেবল ঘাটটা সামান্য ঘুরিয়ে বলল, আমার একটু কাজ আছে, আপনি বাড়ি চলে যান। বলেই সে দীর্ঘ পায়ে হেঁটে অনেক দূরে চলে গেল। আহসান রহমান বাড়ি ফিরলেন না। তিনি কৌতূহলী হয়ে দূর থেকে বাঁধনকে অনুসরণ করতে লাগলেন। দেখলেন বাঁধন এসে দাঁড়িয়েছে কালীবাড়ি কবরস্থানে। বাঁধন সোজা ভেতরে ঢুকে তার মায়ের কবরের শিউরে গিয়ে দাঁড়ালো। বাতাসে ঝাপটায় কবরের পাশে ছোট গাছগুলো দুলছে। বাঁধন 2 হাত তুলে মোনাজাত ধরল। তার চোখের কোণ বেয়ে তখন তপ্ত জলের ধারা নামছে। সে দৃশ্যরে কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, হে আল্লাহ, আমার মা আজ তোমার মেহমান। তুমি তাকে তোমার রহমতের সবসময় শীতল ছায়া তোলে আশ্রয় দিও। ইয়া মাবুদ, মা আমার জন্য অনেক কষ্ট করেছে। তার সারাটা জীবন ছিল কেবল ত্যাগের গল্প। আজ আমি তোমার দেওয়া নেয়ামত অনেক বড় পদে অসীন, কিন্তু মা পাশে নেই। তার মাথায় আমার প্রবল স্যালুটটা তুলে দেব। মালিক, আমার মায়ের সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। কবরের জগৎটাকে আর তার জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও। ওপারে মা যেন কারো কোনো অভাব বোধ না করে। আমার এই সামান্য নামাজ, ইবাদত আর নেক আমলগুলো সওয়াব তুমি আমার মায়ের রুহে পৌঁছে দাও। হে দয়াময়, রোজ হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার মায়ের সাথে মিলিয়ে হওয়ার তৌফিক দিও। মা যেখানে আছে যেন অনেক সুখে থাকে। আল্লাহ, তুমি আমার মাকে খুব ভালো রেখো, আমিন। দূর থেকে দাঁড়িয়ে নিঃশব্দে সব দেখলেন আহসান রহমান। তার চোখ থেকেও 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই দৃশ্য সহ্য করার ক্ষমতা তার নেই, তাই তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ভারী মন নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন। বাঁধন আরও কিছুক্ষণ কবরের পাশে নির্জনতায় বসে রইল, যেন মায়ের কবরের মাটির ঘ্রাণে নিজের সবটুকু হাহাকার বিলিয়ে দিচ্ছে। একটু পর কবরস্থান থেকে বের হয়ে রাস্তায় আসতেই তার পকেটে ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আখিল খন্দকার। নামটা দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বিস্তীর্ণ হাসির রেখা ফুটে উঠল। এই নামটা বাঁধনই দিয়েছিল। পুলিশ ট্রেনিং এর সময় আখিল যেখানেই যেত একটা না একটা ঝামেলা পাকিয়েই ছাড়ত। সেই থেকে বাঁধনের কাছে অখিল গন্ডগোল। ফোনটা রিসিভ করে কানে ধরে ওপাশ থেকে অখিল তার স্বভাবজাত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল, কিরে 30 বছরের বুইড়া, তুই আসিস কই? এখনো ময়মনসিংহ জেলা স্কুল মাঠে আয়। সবাই ব্যায়াম শেষ করে দৌড়ানো শুরু করেছে, তুই এখনো নিখোঁজ। বাঁধন হাসতে হাসতে ডিলা স্কুল মাঠের দিকে পা বাড়িয়েই বলল, হালার ঘরের হালা গন্ডগোল, আমার কোন দিক দিয়া তোর বুইড়া মনে হয় রে? অখিল ওই পাশ থেকেই দরাজ গলায় হাসলো, তুই তো বুইড়াই রে শালা, এখনো বিয়ে করিস নাই, 30 বছর পার হয়ে গেল। আরে শালা, সময় থাকতে থাকতে বিয়েটা করে ফেল, নাহলে পরে যখন করবি তখন তোর বউ তোরে স্বামী না ডেকে নির্ঘাত দাদু বলে ডাকবে। বাঁধন চোখ পাকিয়ে গম্ভীর হওয়ার ভান করে বলল, 1 মিনিট দাঁড়া, আমি আসতাছি তোর কাছে। মিনিট কয়েকের মধ্যেই লম্বা পা ফেলে জিলা স্কুলের মাঠে পৌঁছে গেল বাঁধন। দূর থেকেই দেখলো আখিল একটা ঢিলে ঢালা নীল শার্ট আর হাফ ট্রাউজার পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারপাশ দেখছে। বাঁধন ওর দিকে এমন এক দৃষ্টি দিয়ে এগোচ্ছে যেন সামনে পেলে আজ মেরেই ফেলবে। বাঁধনকে এভাবে অগ্নিমূর্তিতে আসতে দেখে অখিলের পিলে চমকে গেল। সে এক মুহূর্তে দেরি না করে যান হাতে নিয়ে ভো দৌড় লাগালো। বাঁধনও পিছন পিছন ছুটতে শুরু করলো।
পুরো মাঠ জুড়ে তখন চোর পুলিশের খেলা শুরু হলো। অখিল দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল, কি রে, আজ কি তুই আমাকে আসামি ধরার ট্রেনিং মনে করে ব্যায়াম করছিস নাকি? থাম শালা, আর পারছি না। বাঁধন পেছন থেকে গতি বাড়িয়ে দিয়ে বলল, থামবো? তুই না বললি আমি বুইড়া? আজ এই বুইড়ার দৌড় দেখবি তুই। আজ তোরে পাইলে জেলা স্কুলে মাঠেই মাটিতে পুঁতে ফেলবো। অখিল এক চক্কর ঘুরে বাঁধনের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। মুখ ভরে শ্বাস নিয়ে বলল, আরে ভাই, আমি তো তোর ভালোর জন্যই বলছি। 30 বছর তো কম হলো না। এখন বিয়ে না করলে তোর বাচ্চা যখন স্কুলে যাওয়ার বয়স হবে, তখন লোকে তোকে বাবা না ভেবে বলবে, দাদু ভাই নাতিরে নিয়ে কই যান? ওই অপমান কি তোর সহ্য হবে? হালার ঘরে হালা, আজ তোর সব দাঁত খুলে হাতে ধরিয়ে দেব, তারপর দেখবো কাকে তখন দাদু ডাকে। উকিল হাসতে হাসতে বাঁধনের হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতে করতে বলল, আরে ছাড় ছাড়, এসপি সাহেবের এই গোন্ডামি দেখলে ময়মনসিংহের মানুষ তো ভয়ে শোর ছেড়ে পালাবে। আমি তো তোর ফ্রেন্ড, একটু সত্য কথা বলছি বলে কি তুই মারবি? বাঁধন একটা হালকা লাথি বসিয়ে দিল উকিলের পায়ে, তারপর নিজে হাসতে হাসতে বলল, গন্ডগোল নামটা তোরে এমনি এমনি দেই না শালা। সকালে নামাজ পড়ে আসলাম একটু শান্তি খুঁজতে, আর তুই আয়সা বিয়ার ভূত মাথায় ঢুকাচ্ছিস। চল এখন 5 চক্কর দৌড়ে দিবি আমার সাথে। এক চুল কম হলে আজ তোর একদিন কি আমার একদিন। অখিল কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, হায় রে কপাল, বন্ধুর ভালো চাইতে গিয়ে এখন নিজের জানটাই খোয়াতে হচ্ছে। দুই বন্ধু তখন জেলা স্কুল মাঠের সবুজ ঘাসের ওপর দিয়ে দৌড়ানো শুরু করলো। অনেকক্ষণ ঘাম ঝরানো ব্যায়াম আর দৌড়াদৌড়ির পর দুজনে হাঁপাতে হাঁপাতে মাঠের সবুজ ঘাসের ওপর ধপাস করে বসে পড়লো। বাঁধনের শরীর বেয়ে ঘাম ঝরছে। গরমে সে টি শার্টটা খুলে কাঁধের ওপর ফেলে দিল। সকালের কাঁচা রোদে তার সুটম পেশিবহুল শরীরটা চকচক করছে। আখিল এক পলক বাঁধনের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বলল, শালা, তোরে দেখলে মাঝে মাঝে আমার নিজেরই হিংসা হয়। একটা পুরুষ মানুষ এত সুন্দর হয় কেমনে রে? তবে যাই বলিস, তোর কপালে যেই থাকুক, ভাগ্য গুণে 30 বছরের একটা জাদরের বুইড়াই পাবে সে। কথাটা কানে যেতে বাঁধনের মুহূর্তের মধ্যে দাঁতে দাঁত চেপে আখিলের পায়ে ঘষে একটা লাথি মারল। অখিল ওরে বাবা বলে লাফিয়ে উঠতে হাসতে হাসতে পা ডলতে ডলতে লাগলো। হাসাহাসি থামিয়ে হঠাৎ অখিল কিছুটা সিরিয়াস হয়ে বাঁধনের দিকে তাকিয়ে পড়ল। ভালো কথা মনে পড়লো, কিরে তোর একটা বোন আছে, সেটা তো আগে বলিস নাই আমাকে। বাঁধন পানির বোতলের মুখ খুলে ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে একটা লম্বা শ্বাস টেনে বলল, আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই। আখিল ভ্রু কুঁচকে পাল্টা প্রশ্ন করলো, বোন নেই মানে? তাহলে কাল যে একটা মেয়ে এসপি অফিসে এসে দাবি করলো তুই নাকি ওর ভাই হোস। বাঁধনের পানির বোতল ধরা হাতটা স্থির হয়ে গেল। সে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কোন মেয়ে, কার কথা বলছিস? ওই যে কাল শুভর কার্যালয়ে একটা মেয়ে আসলো না, অ্যাশ রঙের 3 পিস পরা ছিল, গায়ের রংটা বেশ ফর্সা। উকিলের বর্ণনা শুনে বাঁধনের সঙ্গে সঙ্গে মনে পড়লো কাল তো শান্তা গিয়েছিল ওর সাথে দেখা করতে। সে নির্লিপ্ত গলায় বলল, ও আচ্ছা, শান্তার কথা বলছিস? ও আচ্ছা, শান্তার কথা বলছিস? হ্যাঁ, ও আমার কাকাতো বোন। আখিল আবার বাঁকা একটা হাসি দিয়ে বলল, ও, আমি ভাবছিলাম তোর নিজের বোন। যাই হোক, তোর কাকাতো বোন কিন্তু বেশ সুন্দরী। তা তার লগে কি তোর কোনো তলে তলে চক্কর টক্কর চলছে নাকি? কথাটা শোনা মাত্রই বাঁধন ঝট করে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে উকিলের দিকে এমন ভাবে তাকালো যেন এখন ওকে কাঁচা চিবিয়ে খাবে। সে বিরক্ত মেশালো গলায় বলল, তুই নিজে যেমন আস্ত একটা গন্ডগোল, তোর মাইন্ডটাও একদম ওই গন্ডগোল মার্কা নোংরা। তোর নাম অখিল না দিয়ে আসলে গন্ডগোল রাখা উচিত ছিল। বাঁধন ঘামে ভেজা টি শার্টটা কাঁধে ফেলে খালি গায়ে দরাজ ভঙ্গিতে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখন হাজী রহমান আয়েশ করে বসে চা খাচ্ছিলেন আর চশমাটা নাকের ডগায় নামিয়ে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছিলেন। বাঁধন দাদুকে দেখে হালকা হেসে সালাম দিল, আসসালামু আলাইকুম দাদু ভাই, শুভ সকাল। হাজী রহমান পেপারটা সরিয়ে চশমার উপর দিয়ে প্রিয় দাদু ভাইকে দেখলেন। বাঁধনের সুঠাম শরীর আর ঘাম দেখে তিনি সন্দেহ বললেন, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল দাদু ভাই। তুই তো একদম ভিজে গেছিস রে, যা তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। এই অবস্থায় বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যাবে। বাঁধন সিঁড়িতে উপরে উঠতে লাগলো। ঠিক সেই সময়ে উপর থেকে নামছিল শান্তা। বাঁধনকে উপরে উঠতে দেখে শান্তার মাথায় মুহূর্তেই হিন্দি সিনেমার রোমান্টিক ভূত শো আর হলো। সে ভাবলো এখনই তো সুযোগ। সিনেমায় যেমন দেখেছে নায়িকা সিঁড়ি দিয়ে ধপাস করে পড়বে আর হিরো ঠিক সেই মুহূর্তেই তাকে কোমর জড়িয়ে ধরে
ফেলবে। তারপর স্লো মোশনে এক উপরে চোখের দিকে তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে। শান্তা নিজের মনে একটা সিনেমার স্ক্রিপ্ট সাজিয়ে ফেললো। সে যেই ভাবা সেই কাজ। বাঁধন যখন ওর কাছাকাছি আসলো, শান্তা ঠিক তখনই একটা নাটকীয় ভঙ্গি করে ও মা বলে পা পিছলে যাওয়ার ভান করলো। সে চোখ বন্ধ করে একদম প্রস্তুত হয়ে আছে যে এখনই বাঁধনের শক্ত হাত তাকে আঁকড়ে ধরবে। কিন্তু বাস্তবে যা ঘটলো তা সিনেমার ধারের কাছেও নেই। বাঁধন বড় বড় পা ফেলে শান্তাকে পাত্তাই না দিয়ে পাশ কাটিয়ে উপরে উঠে গেল। শান্তা যখন বুঝলো কেউ তাকে ধরেনি, তখন তার মেধাকর্ষণ শক্তি কাজ শুরু করে দিয়েছে। সে কোনো অবলম্বনে না পেয়ে একদম ধপাস করে সিঁড়িতে আছড়ে পড়ল। কোমরের হাড়ে একটা বিশ্রী শব্দ হতে শান্তার মুখ দিয়ে সিনেমাটিক ডায়লগটা বদলে বেরোলো এক বিকট চিৎকার। ও মা গো, মরে গেলাম রে! শান্তার কোনো বিধানেই চিৎকার। শিল্পী রহমান আর রজনী রহমানের রান্নাঘর থেকে খুন্তি হাতে নিয়ে হতদন্ত হয়ে ছুটে এলেন। সিঁড়িতে শান্তাকে এভাবে কুঁকড়ে বসে থাকতে দেখে শিল্পী রহমান অবাক হয়ে বললেন, কি হয়েছে? এভাবে সিঁড়িতে বসে কোঁচাচ্ছিস কেন? আর অমন করে চিৎকারই বা দিলি কেন? শান্তা ব্যথায় এক হাত দিয়ে কোমর চেপে ধরে করুণ মুখে বলল, পড়ে গিয়েছি গো মা। রজনী রহমান শান্তার হাত ধরে টেনে তুলতে তুলতে বিরক্তি গলায় বললেন, চোখ থাকতে পড়িস কিভাবে শুনি? বড় হয়েছিস, একটু দেখে হাঁটতে পারলি না? শান্তা মুখে কিছু না বলেও মনে মনে তখন বাঁধনের গোষ্ঠী উদ্ধার করছে। সে মনে মনে গজগজ করে বলতে লাগলো, আমি তো দেখেই হাঁটছিলাম গো, শুধু পড়া নাটক করছিলাম যাতে তোমার ওই পাষাণ ছেলেটা একটু আমার কোমর ধরে চাপটে ধরে। কিন্তু হালার ঘরের জিরো আমাকে পাত্তাই না দিয়ে জ্যান্ত লাশটার মতো পাশ কাটিয়ে চলে গেল। কে রে ভাই? কেন রে ভাই? একটু ধরলে কি এমন জাত যেত? আমার তো হাড়গোড় ভেঙে ইজ্জত পাংচার করে দিলি। যা বুঝলাম সিনেমার নায়ক আর এসপি আসলে কোনো মিল নেই। সে দাঁতে দাঁত চেপে কোনো মতে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। মনে মনে ঠিক করলো পরের বার আর সিনেমার বুদ্ধি খাটাতে যাবে না, না হলে নির্ঘাত পঙ্গু হাসপাতালে ভর্তি হবে। লাল টকটকা বেনারসি শাড়ি পরে নতুন বউ সেজে বাসর ঘরে বিছানায় বসে আছে রূপা। পুরো ঘর রজনীগন্ধার গন্ধে মোমো করছে। দরজা খুলে ঘরে ঢুকলো ইস্তিয়াক। পরনে জমকালো বিয়ের পাঞ্জাবি আর মাথায় রাজকীয় পাগড়ি। সে খুব সাবধানে দরজাটা আটকে দিয়ে ধীর পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। রূপা লজ্জায় নিজের নখের দিকে তাকে মাথা নিচু করে বসে আছে। ইস্তিয়াক পাগড়িটা সাইডে রেখে রূপার একদম কাছে বসলো। রূপার থুতনিটা আলতো করে উঠিয়ে ধরে মায়াবী গলায় বলল, মাশাআল্লাহ, আমার বউকে তো একদম আসমানের পরীর মতো লাগছে। আজ থেকে তুমি শুধু আমার। রূপা লজ্জায় লাল হয়ে আবারও মাথা নিচু করে ফেলল। ইস্তিয়াক আরেকটু ঘনিষ্ঠ হয়ে রূপার কানে ফিসফিস করে বলল, বাহ, আমার বউয়ের দেখে মারাত্মক লজ্জা। তোমার এই টমেটোর মতো লাল মুখটা দেখে তো আমার পাগলামি বেড়ে যাচ্ছে। আজ এই শুভরাতে আদর করার অধিকারটুকু কি আমাকে দিবে? রূপা নিরুত্তর আর নিস্তব্ধতাকেই ইশতিয়াক সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিল। সে যেন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। আবেগ আর উত্তেজনার পাগল হয়ে রূপার কাঁধ ধরে বিছানায় শুইয়ে দিল এবং নিজে তার উপর ঝাঁপিয়ে পড়ল। রূপার গাল, গলা আর ঘাড়ের আশেপাশে পাগলের মতো চুমু খেতে শুরু করলো সে। ইশতিয়াক যেন রোমান্টিকতার এভারেস্ট চূড়ায় পৌঁছে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার সুখের নদীতে এক বিশাল সুনামি আঘাত হানল। হঠাৎ তার পাছায় কেউ সপাত করে একটা শক্ত কঞ্চিত বাড়ি বসিয়ে দিল। ব্যথায় ইশতিয়াকের কলিজা শুকিয়ে নীল হয়ে গেল। সে চোখ বন্ধ রেখে যন্ত্রণায় কুকড়ে চিৎকার করে উঠল, আহ, কোন খানকির পোলারে বাসর ঘরে হামলা চালায়! মুহূর্তেই এক ভারী আর অত্যন্ত রাগী মহিলা কণ্ঠস্বর ঘরের দেওয়ালে প্রতিধ্বনি তুলল, বেয়াদব, আমি কোন খানকির পোলা না, আমি তোর মা। ইশতিয়াক তখন ঘরের মধ্যে। সে চোখ না খুলেই আদৌ ঘুমন্ত স্বরে বলল, ও মা, তুমি? ছি মা, তুমি তোমার জোয়ান ছেলের বাসর ঘরে এভাবে ঢুকে পড়লে? লাজ লজ্জা কি সব বিসর্জন দিয়ে দিলে? যাও মা, জলদি রুম থেকে বের হও, তোমার বৌমা তো লজ্জায় জ্ঞান হারাবে। মা ওপাশ থেকে এবার দাঁতে দাঁত পিছে হুঙ্কার দিয়ে, তা বলি কি বাপ, আমার ছেলে কি এখন কোলবালিশের সাথে বাসর করছে? কোলবালিশ শব্দটা কানে যেতে ইশতিয়াকের চটকা ভাঙল। সে ঝট করে চোখ খুলে দেখলো সামনে কোনো লাল শাড়ি পরা অপ্সরী নেই, বরং সে তার পুরনো একটা কোলবালিশের উপর উঠে আছে। সেই বেচারা কোলবালিশের অবস্থা একদম শোচনীয়। ইশতিয়াকের ভালোবাসার চোটে সেটাও তুলল বের হওয়ার উপক্রম।
বিছানার চাদর দুমড়ে মুচড়ে একাকার, আর জানালার পাশ দিয়ে আসা এক চিলতে রোদ ইস্তিয়াককে বিদ্রুপ করছে। সে ফ্যাল ফ্যাল করে নিজের দু হাতের মাঝখানে ধরা কোলবালিশের দিকে তাকালো। তার মানে এতক্ষণ সে ড্রিমি রোমান্স এর রজনীগন্ধার ঘ্রাণ আর রূপার মায়াবী রূপ সব ছিল একটা খতরনাক স্বপ্ন। সে স্বপ্নদোষের চেয়েও ভয়াবহ এক স্বপ্নে বাসর করছিল কোলবালিশের সাথে। পেছনে তাকিয়ে দেখলো তার মা হাতে একটা ঝাড়ু নিয়ে অগ্নিমূর্তিতে দাঁড়িয়ে আছেন। ইস্তেয়াক তখন বুঝতে পারলো বাসর তো দূরের কথা, আজ তার কপালে ঝাড়ুর নাস্তা লেখা আছে। সে কোলবালিশের জাপটে ধরে বিছানায় একদম কাঁচুমাচু মুখ করে বসে রইল। কিন্তু সেখানেই শান্তি নেই। মা ঝাড়ু উঁচিয়ে হুঙ্কার দিলেন, এখন বিছানা ছাড়, বেলা 10টা বাজে, আর উনি স্বপ্ন কোলবালিশ বিয়ে কইরা সংসার করতেছে। হারামজাদা, মুখ ধুয়ে নিচে যা, তোর বাসর করার শখ আজ আমি ঝাড়ু দিয়ে মিটাইতাছি। ইস্তিয়াক বিড়বিড় করে বলল, স্বপ্ন তো সুন্দর হলে মারাত্মক বাজে। ছ্যাঃ, আর একটু হলেই তো কোলবালিশকে প্রেগনেন্ট করে দিতাম।